1 বছর ইন্টারিম গভর্নমেন্ট এবং সেখানে মূল্যস্ফীতি বা এটির কত পরিবর্তন কি হয়েছে কি না বা সিন্ডিকেট ভেঙেছে কি না। এখানে একটা বিষয় হলো যে মানুষের প্রত্যাশাটা অনেক বেড়ে যায়। এই প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব মিলাতে গেলেই কিন্তু আপনার কি বলে যে অনেক আপনার তফাৎ পাওয়া যায়। আপনার 5ই আগস্টে যে পরিবর্তন আসলো, পরিবর্তন আসার ফলে আমি ব্যক্তিগতভাবে আমার সুবিধা হয়েছে। আমি আসলে সরকারের শেষ পর্যায়ে, কারণ 5ই আগস্টের পরে রেগুলার সচিব হিসেবে আমি প্রথম প্রমোশন পাই। সেই জন্য আমি সুযোগ পেয়ে হয়েছে সচিব হিসেবে কাজ করে একটি খুবই বলবো যে একটা উত্তপ্ত মন্ত্রণালয়। আমি যখন সেপ্টেম্বরে সচিব হিসেবে 8ই সেপ্টেম্বর জয়েন করি, তখন আশুলিয়া, আপনার টঙ্গী, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আপনার শ্রমিক বিক্ষোভ শুধু আরএমজি সেক্টরে না, এটি ছড়িয়ে গেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, প্লাস্টিক সেক্টর, আমাদের মানে ইয়েতে ওখানে ইলেকট্রনিক্স যে ফ্যাক্টরিগুলো আছে প্রতিটা জায়গায় ছড়িয়ে গিয়েছিল। এই ছড়িয়ে যাওয়ার কারণটা, সেটা অনেক কিছুই কারণ আছে, সেগুলো আমি বলেছি যে 15 বছরের পরে, পরিবর্তনের পরে যারা এগুলোর মালিক ছিলেন তারা অনেকে পালিয়ে গেছেন, অনেকে আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন, অনেকে জেলে আছেন। এটা নিয়ন্ত্রণ ছিল না, এই কারণে আপনার অনেকে জব হারিয়েছেন। এইসব কারণে আমাদের অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয়েছে। এগুলো অনেকগুলো কারণ আছে। কিন্তু এর বাইরে যে বিষয়টি আছে, ওই সময় প্রত্যাশাটা কী ছিল, আমি শ্রমিকদের কথাই বলবো। তাদের যত যে ফ্যাক্টরিগুলো এর আগে বন্ধ হয়ে গেছে তাদের সমস্ত দাবি দেওয়া এখনই মেনে নিতে হবে। এবং তারা এই শ্রম ভবন আপনার এখনও বন্ধ, সেখানে তারা অবরোধ করে রাখে, মাঝে মাঝে আমাদের সচিবালয় অবরোধ করে এবং তারা যমুনা পর্যন্ত অবরোধ করে ফেলে। তো এইটা হলো আসলে মানুষের প্রত্যাশার জায়গাটা। এখন প্রত্যাশার পরে প্রাপ্তিটা কি, সেই প্রাপ্তিটা হয়তো ওই পর্যায়ে সরকারের পক্ষে দেওয়া সম্ভব হয়নি, কারণ মালিকরা ফ্যাক্টরি চালিয়েছে, তাদের হাজার হাজার কোটি টাকা আপনার ক্লাসিফাইড হয়ে গেছে, ব্যাংক থেকে লুটপাট হয়েছে, মানি লন্ডারিং হয়েছে। এখন তারা শ্রমিকদের বেতন দিতে পারে না। এটা কি সরকারের পক্ষে দেওয়া সম্ভব কিনা? তো এখানে আপনার যে বিষয়টা বলছেন সেলিম সাহেব, যে আমাদের যে মূল্যস্ফীতি বা এইগুলো, এই 18 কোটি মানুষ এবং এখানে দাবি দেওয়ার বহর এত হয়ে গেছে এবং সেটি কিন্তু অনেক পর্যায়ে আছে যে এটি আপনার সীমার অনেকটাই বলবো সীমার বাইরে। অর্থাৎ তারা যেভাবে ডেমনস্ট্রেশন করছে যে কোনো ইস্যু নিয়ে, এই ডেমনস্ট্রেশন তো আগে ছিল না। এখন এত আমরা স্বাধীন হয়ে গেছি, এখনই এটা করতে হবে। আমি শুধু আউটসোর্সিংয়ের কথা বলি। আউটসোর্সিংয়ের কর্মচারী নীতিমালাটা 2018-তে হয়েছে, সরকার এটা রেভিনিউ হেডে নেবে না। এটির কাজটাই হলো যে আপনি কন্ট্রাক্টে নেবেন, আউটসোর্সিং করে নেবেন এবং সেটি প্রতি বছরে আপনার এটি কন্ট্রাক্ট নবায়ন হয়। এখন এইখানে প্রায় সরকারি পর্যায়ে 7 লক্ষ লোক তারা রেভিনিউ হেডে আসবে এবং সেটার জন্য তারা বিভিন্নভাবে প্রসেশন করছে। এখন এটি তো সরকারের পলিসির ম্যাটার যে সরকার তাদেরকে কি আত্মীকরণ করবে এবং সরকার কি এই রেভিনিউ হেডে নিয়ে এই লোকগুলোকে চালাতে পারবে কিনা। এখন তাদেরকে এখনই এটা করতে হবে। এটা তো আসলে ইউজুয়াল নয়। তাই সেই ক্ষেত্রে যে জিনিসটা আমি বলবো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের, আমি এখন সরকারে নাই বাট সরকারে ছিলাম কিছুদিন আগ পর্যন্ত, সেখানে এই দাবি দেওয়ার এটা মেটানোই হলো একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের ইন্ডিপেন্ডেন্ট থেকে শাহেদ যেটা বলেছেন যে মূল চ্যালেঞ্জটা কি, মূল চ্যালেঞ্জ আসলে আমাদের দ্রব্যমূল্যের ক্ষেত্রে আমি বলবো, আর সেটি হলো আমার প্রোডাকশন তো অলমোস্ট আমরা বাংলাদেশে করি, কিছু প্রোডাক্ট আছে আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। আমরা যেটা প্রোডাকশন করি এটি কি প্রোডাকশন কস্টটা কি যৌক্তিক? কারণ হলো আপনারা দেখেন সরকার কিন্তু কৃষকদের অনেক রকম সাবসিডাইজ রেটে অনেক সাপোর্ট দিচ্ছে। প্রথমে আমি কৃষি ঋণের কথা বলি। আমরা সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করব আপনারা এটা ইনভেস্টিগেশন করেন। আমি নিজে জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কৃষি ঋণ প্রান্তিক কৃষকের কাছে কত % পৌঁছায়? হাজার হাজার 30,000 কোটি টাকা এবছর কৃষি ঋণ। আমি এইটা নিয়ে কাজ করব। আমি একটা এলাকায় যাব এবং সেখানে আমি কৃষকদের সাক্ষাৎকার নেব, ওই ব্যাংকে আমি যাব যে তারা কৃষি ঋণ ওই কৃষকটা পেয়েছে কিনা। এই কৃষি ঋণটা বিতরণ হয় একটা আপনার ওখানে একটা সিন্ডিকেট করে, অর্থাৎ কৃষকদের কাছ থেকে সিগনেচার নিয়ে। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি। আমি রংপুরে যখন আলুর অভিযান করলাম তখন আমি দেখলাম সেটা হলো যে কৃষকরা সরাসরি এটা পাচ্ছে না, কৃষকরা এটি ওই কৃষকদের সিগনেচার নিয়ে একটা গ্রুপ এটা আপনার এটা নিচ্ছে এবং ওই কৃষকদেরকে তারা
উঁচু মূল্যে অতি উচ্চ সুদে আপনার সেটাকে তারা দাদন দিচ্ছে। তার কৃষকদের 1 কেজি আলু উৎপাদনে যদি 16 টাকা খরচ হয়, সেখানে সে হাই রেটে আপনার নিচ্ছে, যেটা 4% ইন্টারেস্টে নেওয়ার কথা, এবং ওই আলুটা ওই তার কাছে বিক্রি করতে হবে। ফার্টিলাইজার পুরোপুরি একটা নিয়ন্ত্রিত, সরকার এটি মানে পুরোপুরি এটা সাপ্লাই চেইনে আছে, তারা ডিলার ডিস্ট্রিবিউটরের মাধ্যমে দেয়। এখানে সরকার সাবসিডি দিচ্ছে, আমদানি করছে। এই ফার্টিলাইজার আপনার কি কৃষকরা সরকারি মূল্যে পাচ্ছে? ডিলার তো কমিশন অনুযায়ী সে এখানে ডিলারশিপ নিয়েছে। একজন ফার্টিলাইজার ডিলারের এত কেন ডিলারশিপ নিতে হবে? তাহলে এখানে প্রফিটটা কোথায়? প্রফিটটা কি খুব বেশি? প্রফিটটা ওইটাই যে সে যখন ডিলারশিপ নেবে তখন সে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবে, এবং এই উচ্চ মূল্যে যখন সারটা বিক্রি হচ্ছে তখন তো প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। আমি এই দুটো বিষয় বললাম। একইভাবে বীজের ক্ষেত্রে এরকম, সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন কস্টটা আপনার অনেকটাই বলবো যে যৌক্তিক না, অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ আমাদের পাশের দেশে যদি আমি কম্পেয়ার করি, আমাদের পাশের দেশে কিন্তু যে কোনো যেগুলো আমাদের এই ধরনের দ্রব্য, শাক সবজি বা এগুলোর উৎপাদনে আপনার আমাদের পাশের দেশে থেকে আমরা কিন্তু অনেক বেশি কস্টে আমাদের উৎপাদন করতে হয়। আর তারপরে হলো আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের বিপণন ব্যবস্থা। বাংলাদেশের এই বিপণন ব্যবস্থাটা একদম মানে এটা কোনো বিপণন ব্যবস্থার মধ্যে পড়ে না। সেই আপনার ফড়িয়া থেকে আপনার আড়তদার থেকে দালাল থেকে আড়তদার, পাইকারি, খুচরা, আমরা এই বিপণন ব্যবস্থায় ওই যে আমি সবসময় বলি 30 টাকার পটল কারণ বাজারে উত্তর গেট দিয়ে ঢোকে, ওই পটলটা বের হয় হলো 70 টাকা কেজিতে আমাদের পাইকারি বাজারে বা খুচরা বাজারে আসে। কৃষকরা, আমি যদি 100 টাকা বা 80 টাকা দিয়ে যদি একটা পটল কিনি, 100 টাকার যে সবজিটা আমি কিনছি, কৃষকরা যদি 80 টাকা পেত, আমার আপনার অত কষ্ট হতো না, কারণ আমি ওই টাকাটা কৃষক পেয়েছে। কিন্তু কৃষক তো পাচ্ছে 30 টাকা। মাঝখানে 30 টাকার জিনিসটা আমি ভোক্তা হিসেবে 100 টাকায় কিনছি, অর্থাৎ 70 টাকা। এই 70 টাকা কোথায় গেল? 70 টাকা তো ওই যে পথে পথে যাচ্ছে। তা আমি ওই চ্যালেঞ্জটা হলো যে আমার এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের উৎপাদন কস্ট প্লাস আমাদের এই যে বিপণন ব্যবস্থায় যে ত্রুটিযুক্ত, এটাকে আমরা এখনও মডার্ন করতে পারিনি, এটা আমরা সমবায় ভিত্তিক করতে পারিনি। তা আমরা চেষ্টা করছি। আমি ইতিমধ্যে একটা পদক্ষেপ নিয়েছি, আপনারা খুব শিগগিরই জানবেন। আগামী 1 তারিখে এটা আমরা উদ্বোধন করব। কারণ বাজারের আদলে আপনারা জানেন যে 300 ফিটের পাশে ওখানে একটা হাব তৈরি করা হচ্ছে, অর্থাৎ কারণ বাজারে এই যে মাঝখানে যে ওই ট্রাক থেকে নামলে ডাবল হয়ে যাচ্ছে রাত 12টার সময়, সেই জায়গাটা আমরা ভেঙে দিতে যাচ্ছি। অর্থাৎ কৃষক সরাসরি এখানে নিয়ে আসবে, এখান থেকে সরাসরি বাজারে যাবে। এখানে আমি বিশ্বাস করি যে সবজি অন্তত খুচরা পর্যায়ে আপনার যেটা আমরা এখান থেকে যেভাবে কিনি, ওখান থেকে 20 টাকার নিচে আপনার সাশ্রয় মূল্যে কেনা যাবে। এইটা করতে পারলে, প্যারালাল ব্যবস্থা করতে পারলে আমরা এটা ভেঙে দিতে পারবো। তাই যে চ্যালেঞ্জটা হলো আসলে মূলত আমাদের সিন্ডিকেটের কথা বলছেন, সেটা 4-5 জন যারা বড় বড় কর্পোরেট গ্রুপ করতে পারে, বাট আমাদের সবজি থেকে সিন্ডিকেট করে। এখানে প্রচুর অদৃশ্য হাত আছে, এই হাতগুলো দেখা যায় না। এখানে আপনার শত শত হাজার হাজার লোক কিন্তু এখানে জড়িত হয়ে যাচ্ছে। কারণ আমার এই বিপণন ব্যবস্থা যদি আমি ঠিক না করতে পারি, তাহলে আপনার এই ফড়িয়া, এই দালাল, এই কি বলে আড়তদার, এইখান থেকে আমরা এই শৃঙ্খলা ভাঙতে পারবো না। তাই ওইখানে আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। মাঝার যেটা বলেছেন যে সরকারের সীমাবদ্ধতা, আপনার প্রশ্নটা কী ছিল? সরকারের আদালতে, আচ্ছা, আমরা যাবো কিনা আদালতে তো লাস্ট